সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। তীব্র তেলের অভাব, ভাগ্য খুলেছে টোটো চালকদের। চলে আসবো পরের খবরে। জোর কদমে চলছে বিধানসভার ভোটের প্রচার। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, সে তৃণমূল হোক কিংবা বিজেপি বা সিপিএম। এমন এক হাই ভোল্টেজ প্রচারে আজ আমরা চলে এসেছি। বিধাননগর বিধানসভার প্রচারে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত বসু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সোনা বিধানসভা মাননীয় শ্রী সুজিত বসুকে আমরা সরাসরি পেয়ে গেছি। দাদা আছে না, ওটাই ভালো। শর্মিষ্ঠা রিপোর্ট, টার্গেট নিউজ, বিধাননগর। চলে আসবো পরের খবরে। উত্তরপাড়া ও যাদবপুরে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে তৃণমূল। এবার তৃণমূল সোজাসুজি কাজে লাগাতে চায় প্রতিকূরকে, আর প্রতিকূরকে বসিয়ে না রেখে একেবারে সোজা ময়দানে নামাচ্ছে মীনাক্ষী ও বিকাশ রঞ্জনের বিরুদ্ধে। সিপিএম শূন্য ঘরও পার হতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তাদের মিটিং মিছিলে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। উত্তরপাড়া যাদবপুরের মতো এলাকায় হেভিওয়েট প্রার্থী দিয়েছে, সেখানে সদ্য দলত্যাগী নেতা প্রতিকুর রহমানকে প্রচারে নামানো হচ্ছে, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ। 26-এর ভোট ঘোষণার আগেই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রতিকুর রহমান। তার নিশানায় ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ দলের অন্য শীর্ষ নেতৃত্বের একাংশ। তাদের বিরুদ্ধে লবিবাজির অভিযোগ তুলেছিলেন প্রতীক। তৃণমূলে তার যোগদানের পর অনেকেই মনে করেছিলেন তাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেবে দল, কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় তিনি টিকিট পাননি। দলীয় নেতৃত্বের ধারণা বামফ্রন্টের বিরুদ্ধে তাকে প্রচারের জন্য বেশি করে কাজে লাগাতে চাইছে তৃণমূল। প্রাক্তন রাজনৈতিক সতীর্থদের বিরুদ্ধে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে দল। সদ্য দলত্যাগ হওয়া সিপিএম এর অন্দরে ফাঁকফোকর সম্পর্কে বর্তমানে প্রতীক ছাড়া আর কেউ ভালো জানে না। তাই সিপিএম এর প্রার্থীদের বিরোধিতা করতে যাদবপুর, উত্তরপাড়া, জয়নগর, কাকদ্বীপ, পানিহাটি সহ বিভিন্ন এলাকায় তিনি পাল্টা তৃণমূল হয়ে প্রচার করছেন। এতে অবশ্য জনমানুষের বিপরীত প্রতিক্রিয়া পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান এক অবলম্বন, তাই তো বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এইসব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরো উন্নত হয়েছে। একটা সময় ছিল মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তারপর সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে মানব সভ্যতা, আর মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বিজ্ঞান বাড়িয়ে দিয়েছে প্রযুক্তির লম্বা হাত, যে হাত ধরে আজ আমরা খ্যাতির চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি।
তবে এই বিজ্ঞান ও প্রযুক্তি যাদের হাতের স্পর্শে আজ আমাদের সভ্যতা হচ্ছে উন্নত থেকে আরো উন্নততর, তাদের মধ্যে অন্যতম হলো বিধাননগরের সন্দীপন চন্দ্র। ছোটবেলা থেকেই সন্দীপনের বিজ্ঞানের প্রতি ছিল অগাধ ভালোবাসা আর অপুরন্ত ঝোঁক। বিজ্ঞানের প্রতি এই ভালোবাসাই সন্দীপনকে সমাজের জন্য কিছু করতে শিখিয়েছে। ছোটবেলা থেকেই সন্দীপনের স্বপ্ন ছিল পাইলট হওয়া। ঠাকুরদা, ঠাকুরমা, বাবা ও মায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত সন্দীপন ছোটবেলায় খেলাধুলার প্রতি তেমন আগ্রহ না থাকলেও নতুন কিছুকে জানার, নতুন কিছুকে বোঝার আগ্রহ ছিল নিরন্তর। নতুন কিছু আবিষ্কার করার নেশা ছিল তার চোখে মুখে। কাগজের তৈরি এরোপ্লেন যেমন সে আবিষ্কার করেছে, যা উড়ে গিয়ে আবার ফিরে আসার ক্ষমতা রাখে কোনো ব্যাটারি সেন্সর রিমোট ছাড়াই। ছোটবেলা থেকেই একের পর এক নিদ্রাহীন রাত কাটিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করার জন্য। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান তার প্রযুক্তির মাধ্যমে মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, আর একই সঙ্গে সভ্যতার অগ্রগতিকে করেছে আরো দ্রুততর ও উন্নত। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জাদুকরী স্পর্শে মানব জীবনের সর্বত্র এসেছে এক বিরাট পরিবর্তন। বিজ্ঞানের এই জয়যাত্রার পেছনে যেসব প্রতিভাবান বৈজ্ঞানিক সাধকদের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিধাননগরের সন্দীপন চন্দ্র। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবর। বাগুইআটিতে বিধায়ক অদিতি মুন্সির এই উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন। খুবই সময় উপযোগী, এলাকার মানুষ অনেকটা স্পেস পাবে আনন্দের জন্য। উপর দিয়ে যাচ্ছে গাড়ি আর নিচেই চলছে ক্রিকেটের, ফুটবল সহ নানা ধরনের খেলা। বাগুইআটিতে ফ্লাইওভারের নিচে আধুনিক এই প্লেগ্রাউন্ড ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর। বাগুইআটি জোড়া মন্দির এলাকার ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে এই অত্যাধুনিক মানের প্লেগ্রাউন্ড। ব্যস্ত শহরের জীবনে যেখানে মাঠের খেলার অভাব ক্রমশ প্রকট হচ্ছে, সেইখানে অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে স্থানীয় বিধায়ক অদিতি মুন্সির এই উদ্যোগ ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে ক্রীড়া প্রেমী থেকে যুব সমাজের। জানা গিয়েছে প্লেগ্রাউন্ডটিতে ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল সহ একাধিক খেলাধুলার সুবিধা রাখা হয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও নিচের এই পরিসরটি সম্পূর্ণ আলাদা এক ক্রীড়াক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সন্ধ্যা নামলে পুরো মাঠ জুড়ে জ্বলে উঠছে আধুনিক আলো, ফলে রাতের অন্ধকারও খেলাধুলা চালিয়ে যেতে পারছে এলাকার তরুণ প্রজন্ম। কর্মব্যস্ত দিনের পর অবসর সময় কাটানোর জন্য এটি এখন জনপ্রিয় কেন্দ্র হয়ে উঠেছে। স্থানীয়দের একাংশের মতে এই ধরনের উদ্যোগ একদিকে যেমন খেলাধুলার সুযোগ বাড়াচ্ছে, তেমনি যুব সমাজকে ইতিবাচক ও সুস্থ জীবনযাপনের দিকেও উৎসাহিত করছে। নগরায়নের চাপে হারিয়ে যেতে বসা খেলার মাঠের বিকল্প হিসেবে বাগুইআটির এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টান্ত তৈরি করলো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। নিজে দাঁড়িয়ে থেকেই নিজের স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। এমন ঘটনা কখনো কখনো ঘটেনি, তা অবশ্য নয়, কিন্তু বিরল। এমন ঘটনা সকলে তাকিয়ে দেখেছে। রাজেন বিত্তার সঙ্গে বিয়ে হয়েছিল সীমা মাঝির। তাদের 5 বছরের এক পুত্র সন্তান রয়েছে, কিন্তু বিবাহিত জীবন সুখের ছিল না। দীর্ঘদিন ধরেই নানা রকম অশান্তি চলছিল তাদের মধ্যে। দাম্পত্য কলহের জেরে তাদের মাঝে ঢুকে পড়েন শ্রীকান্ত। তবে ভালো যখন বেসেছেন, তখন সম্পর্ককে স্বীকৃতি দেবেন বলেই স্থির করেছিলেন ওই যুবক। তার ইচ্ছে পূরণ হলো। স্বামীর সামনেই প্রেমিকের হাতে সিঁদুর পড়লেন সীমা। বিবাহ বাসরে দাঁড়িয়ে রাজেন বলেন, যে চলে যেতে চায় তাকে কি আর ধরে রাখা যায়? নতুন জীবনে ওরা সুখী থাকুক। স্বামীর উপস্থিতিতে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ জেলার বড়ুচা থানার 5 পঞ্চায়েতের কুড়িয়া কালীতলা বাসিন্দারা। সমালোচনা নয়, বরং হাসি মুখে নবদম্পতিকে আশীর্বাদ করল গোটা গ্রাম। 5 পঞ্চায়েতের সদস্য নান্টু জানান, বছর 6 আগে রাজেন এবং সীমা মাঝির বিয়ে হয়। তাদের 5 বছরের একটি ছেলেও রয়েছে। শুনেছি দম্পতির সংসারে খুবই অশান্তি ছিল, তাই সীমা নতুন করে আবার বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তাতে আপত্তি জানায়নি রাজেন। বিষয়টা কতটা আইনসঙ্গত তা নিয়ে অবশ্য কথা বলেছে। চলে আসবো পরের খবরে। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ, স্পেন গ্রিস ক্ষুব্ধ এলেন মাস্ক।
অস্ট্রিয়া ও ফ্রান্সের পর ইউরোপে শিশু ও কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোরত পদক্ষেপ নিচ্ছে একের পর এক দেশ। স্পেন 16 বছরের কম বয়সীদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছে, যা জনগণের কাছে 82% সমর্থন করে। গ্রিসও 15 বছরের নিচে শিশুদের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে। স্পেনের প্রধানমন্ত্রী নোংরা, স্বৈরাস্যক ও বিশ্বাসঘাতক বলে আখ্যা দিলেন ক্ষোভ প্রকাশ করেছেন। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিটে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে আইন প্রক্রিয়া শুরু হবে। ডিজিটাল ওয়ার্ল্ড ওয়েস্ট থেকে শিশুদের রক্ষা করতে বিদ্বেষপূর্ণ কন্টেন্টও কঠোরভাবে সরানো হবে। তিনি যোগ করেন, অসুরক্ষিত জগতে শিশুরা পড়ছে, আমরা তাদের সুরক্ষিত করব। গত ডিসেম্বর অস্ট্রিয়া বিশ্বে প্রথম 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে। এরপর ফ্রান্স 15 বছরের কম বয়সীদের অভিভাবকদের অনুমতি ছাড়া ব্যবহার বন্ধ করে। যুক্তরাজ্যে 13 থেকে 16 বছরের শিশুদের জন্য বয়স বাছাই বাধ্যতামূলক করার প্রস্তাব চলছে। ইউরোপীয় ইউনিয়ন শিশু সুরক্ষার জন্য নতুন নিয়ম প্রণয়ন করেছে। বিশেষজ্ঞরা বলেছে, সাইবার বুলিং মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও অনুপযুক্ত কন্টেন্টের মূল কারণ। মার্কসের মতে এগুলো অভিব্যক্তির স্বাধীনতা হরণ করে। স্পেনের জরিপে দেখা গেছে, অভিভাবকরা শিশুদের অনলাইন ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। বিশ্বব্যাপী এই প্রবণতা শিশু সুরক্ষার নতুন দিগন্ত খুলেছে। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। সন্তোষী মায়ের পুজো প্রচলিত রীতি। সন্তোষী পুজো হলো সন্তোষী মাতার পুজো, যিনি তৃপ্তির দেবী এবং গণেশের কন্যা হিসেবেও পরিচিত। এই পুজো প্রধানত উত্তর ভারত ও নেপাল প্রচলিত এবং সাধারণত শুক্রবার করে পালন করা হয়। সন্তোষী মা ব্রত নামে পরিচিত এই উপবাসে পরপর 16টি শুক্রবার ব্রত পালন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। পুজোর নিয়মাবলী: দিন শুক্রবার, এই পুজোর শ্রেষ্ঠ দিন। উপবাস পালনকালে টক জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয়। পূজার পদ্ধতি: প্রতি শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধূপ দীপ জ্বালিয়ে ব্রত পাঠ করতে হয়। সময়কাল: সাধারণত 16টি শুক্রবার এই ব্রত পালন করতে হয়। উপাসক: যে কোনো বয়সী নারী পুরুষ এই ব্রত পালন করতে পারে। দেবীর রূপ: সন্তোষী মাতা চতুর্ভুজা এবং হাতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। সন্তোষী মাতার পরিচিত নামের অর্থ: সন্তোষী নামটি সন্তোষ থেকে এসেছে, যার অর্থ তৃপ্তি বা সন্তুষ্টি। পরিচয়: তিনি গণেশের কন্যা এবং শুভ ও লাভের বোন হিসেবে পরিচিত। জনপ্রিয়তা: 1975 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জয় সন্তোষী মায়ের পর থেকে এই দেবীর পূজা আরো জনপ্রিয় হয়ে ওঠে। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ইংল্যান্ডের 83 বছরের তরুণী প্রমাণ করলেন যে বয়স একটা সংখ্যা মাত্র। কোনো ভারতীয় মহিলার পক্ষে হয়তো এটা সম্ভব না, কিন্তু স্বচ্ছন্দে করে দেখালেন একজন ইউরোপিয়ান মহিলা। বয়স 83 বছর, চোখ মুখে বয়সের ছাপ স্পষ্ট, তবে মনের বয়স তা হার মানাবে যে কোনো তরুণীকেও। 117 মিটার বাঞ্জি জাম্পিং দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। ব্রিটিশ বৃদ্ধার কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ওলেনা ভাইকো ইংল্যান্ডের বাসিন্দা, ঘুরতে এসেছিলেন ঋষিকেশে। পৌঁছে যান সেখানকার জনপ্রিয় বাঞ্জি জাম্পিং এর স্পটে। অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন, কিন্তু প্রথমে ওখানে কর্মীরাও হকচকিয়ে যান। এই বয়সে কি তাকে অনুমতি দেওয়া উচিত হবে? সবাইকে আশ্বস্ত করেন তিনি। শুধু তাই নয়, প্রতিটি মুহূর্তে উদযাপন করতে দেখা যায় তাকে। সেই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে ঝাঁপ দেওয়ার আগে থেকেই খুশিতে লাফাচ্ছেন তিনি। ক্যামেরার দিকে তাকাতে বলা হলেও সেই দিকে বিশেষ কোনো ইচ্ছে দেখায়নি। ঝাঁপ দেওয়ার পর যেন তিনি ফিনিক্স পাখি, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনি। নতুন উড়তে শেখা পাখির মতো শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন তিনি। চোখে মুখে ফুটে উঠছে প্রসন্নতা। এই ভিডিও দেখার পর নেট নাগরিকরা বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, ঝাঁপ দেওয়ার পর বৃদ্ধা নিজের জগতেই ছিলেন। জীবনের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করেছেন। আমাদেরও তাই করা উচিত। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ। চলে আসবো পরের খবরে। সব দেহ কেন সবসময় ছুঁয়ে থাকতে হয়? জীবনের শেষ পরিণতি হলো মৃত্যু। এই মৃত্যু নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম প্রচলিত রীতি আছে। হিন্দু ধর্মেও তাই আছে। সনাতন হিন্দু ধর্মের নিয়ম অনুসারে কোনো হিন্দু ব্যক্তির মৃত্যুর পরে সব দেহকে কখনো একা রাখা হয় না। এর পিছনেও রয়েছে বিশেষ একটি কারণ। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে গরুর পুরাণে। সেখানে বলা হয়েছে, মৃতদেহকে কখনো একা রাখা উচিত নয়। কেউ না কেউ যেন সব ছুঁয়ে থাকেন। কিন্তু কেন? এই প্রসঙ্গে পৌরাণিক ব্যাখ্যা, বিশেষত রাতের দিকে প্রেতাত্মা সক্রিয় থাকে, অর্থাৎ শূন্যে অদৃশ্য থেকে তারা বিচরণ করে। এই সময় যদি কোনো শবদেহ অরক্ষিত থাকে, তাহলে সেই দেহের দখল নিতে পারে প্রেতাত্মারা। এর ফলে ঘটে যেতে পারে অনর্থ। এই কারণেই শবদেহকে সবসময় ছুঁয়ে থাকতে হয়, তাকে একা ফেলে যেতে নেই। এরই সঙ্গে আরো একটি কথা বলা হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যু হলে তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গেলেও তখনই সেই আত্মা দূরে যেতে পারে না।
তাকে ঘুরতে হয় শরীরের আশেপাশেই। সেই সময় যদি ওই ব্যক্তির শবদেহটি একলা পড়ে থাকে, যদি পাশে কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে সেই আত্মা কষ্ট পেতে পারে। টার্গেট নিউজ, কলকাতা। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার